বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর অধ্যায়টা খুবই সহজ। এখানে আমাদের 4 নিয়মের অঙ্ক শিখতে হবে। ফরম্যাট 1 2 3 4। 1 নম্বর ফরম্যাট টার্গেট কস্ট মেজারমেন্ট। আমরা কিছুদিন আগে এটা শেখালাম। টার্গেট সেল, টার্গেট প্রফিট এইরকম বের করতে হয়। তারপরে মার্কআপ, এরপরে প্রোডাকশন লাইফ সাইকেল, প্রোডাক্ট লাইফ সাইকেল, এরপরে প্রোডাক্ট কস্ট অ্যানালাইসিস। আচ্ছা, 1 নম্বর ফরম্যাটে ছোট ছোট প্রশ্ন হয়। রিকোয়ারমেন্ট 4টে থাকে, 4টে থাকলে 4টে রিকোয়ারমেন্টে 10 মার্ক, ছোট ছোট আর কি রিকোয়ারমেন্টগুলো। যেমন টার্গেট কস্ট, টার্গেট সেল, টার্গেট প্রফিট এরকম জিজ্ঞাসা করা হয়। তো টার্গেট কস্টের সূত্র হলো টোটাল টার্গেট কস্টকে টার্গেট সেল দ্বারা ভাগ করলে পার ইউনিট পাওয়া যায়। আরেকটা সূত্র আছে সেলিং প্রাইসকে 1 প্লাস টার্গেট প্রফিট পার্সেন্টেজ, মানে 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ বলা হয়। এটাতে ভাগ করলেও পাওয়া যায়। এখন যদি প্রসেসে সেলিং প্রাইস দেওয়া থাকে আর প্রফিটের পার্সেন্টেজ বলা থাকে তখন এই সূত্রটা করা হয়। আর অধিকাংশ সময় দেখা যায় এই দ্বিতীয় সূত্রটাই অ্যাপ্লাই হয় বেশি। টার্গেট সেল ইন ইউনিট সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আর কন্ট্রিবিউশনের সূত্র হলো সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। এরপরে টার্গেট প্রফিট পার ইউনিট। এখন প্রফিট, টার্গেট প্রফিটকে সেল ইউনিট, টার্গেট সেল ইউনিট দ্বারা ভাগ করলে তো প্রফিট পার ইউনিট পাওয়া যায়। টার্গেট কস্ট পার ইউনিট, টার্গেট কস্টকে আমরা টার্গেট সেল দ্বারা ভাগ করবো, পার ইউনিট পেয়ে যাবো। আচ্ছা, টোটাল কস্ট ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। টার্গেট প্রফিট ইনভেস্টমেন্ট ইনটু ROI, টার্গেট প্রফিট পার ইউনিট এভাবে দেখাবো। টার্গেট প্রফিট পার ইউনিটও দেখানো যাবে। টার্গেট সেল। আচ্ছা যাই হোক, আমি যেগুলো বললাম এইগুলো এখন একটু অঙ্ক দেখাই। একটা ফরম্যাট দেখাইনি, তারপর 2 নম্বর ফরম্যাটে আসবো। নাম্বার 1, A and B operate a manufacturing in a very competitive environment. They sell the product, the টাকা 60 টাকা পার ইউনিট সেল করে 60 টাকা করে। ইফ দে ওয়ান্ট টু আর্ন এ প্রফিট মার্জিন 15% অন কস্ট, যদি কস্টের উপরে 15% সে আয় করতে চায় তাহলে ক্যালকুলেট দ্য টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট পার ইউনিট কত? এই প্রশ্নে অ্যান্সার দিতে গেলে ওই যে সেলিং প্রাইস ডিভাইডেড বাই 1 প্লাস টার্গেট প্রফিট পার্সেন্টেজ। সেল হচ্ছে 60 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 15%, ক্লিয়ার? ভাগ করে 3 টাকা 48 পয়সা আনসার। এরপরে প্রশ্ন আরেকটা, if the 30% cost per unit, যদি cost per unit 30% হয় of the related to direct material, তাহলে টোটাল কস্টের উপরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি 30% হয় তো হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট পার ইউনিট? এখন এই 3 টাকা 48 পয়সা এর 30% 1.044। 3 টাকা 48 পয়সার 30% কত হবে? ম্যাটেরিয়াল কস্ট 1 টাকা 0.044 পয়সা। শেষ। আচ্ছা, এগুলো ছোটো ছোটো তো 2 মার্কে 4 মার্কের, এগুলো আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে সেখানে চলে যাই। এই যে 10 মার্কের অঙ্ক এগুলো লাগবে। 4 মার্কে 4 নম্বর অঙ্ক থেকে শুরু। ইনভেস্টমেন্ট 24 লাখ। 7 কলেজে আসছিল কিন্তু অঙ্কটা, খেয়াল করেন ভালো করে। স্যার এটা কোন চ্যাপ্টার? এটা 4 নম্বর অধ্যায়, প্রবলেম নাম্বার 4। কত অধ্যায়? আরে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে 4 নম্বর অধ্যায়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, সেলিং প্রাইস পার ইউনিট 100, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা, ফিক্সড কস্ট 18 লাখ টাকা। ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি যে বিনিয়োগ করেছি 24 লাখ। 24 লাখের উপরে 20% গুণ করলে লাভ বেড়ে আসবে টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট বেরোবে 4,80,000 20% গুণ করলে, কারণ ROI সবসময় বিনিয়োগের উপরে গুণ করতে হয়। সেলিং প্রাইস 100, ভেরিয়েবল কস্ট 60 টাকা, তাহলে কন্ট্রিবিউশন 40 টাকা আর ফিক্সড কস্ট দেওয়া রয়েছে। এখন প্রশ্ন 4টা রিকোয়ারমেন্ট, এই 4টা রিকোয়ারমেন্ট করতে পারলে 10 মার্ক।
টার্গেট সেল ইউনিট। টার্গেট সেলের আমরা সূত্র শিখলাম কি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন ফিক্সড কস্ট তো পরস্তে দেওয়াই রয়েছে সরাসরি 18 লাখ, আর টার্গেট প্রফিট ওই যে 24 লাখের উপরে 20% বললাম 4,80,000, আর সেলিং প্রাইস 100 টাকা, ভেরিয়েবল কস্ট 60 টাকা। ব্যাস মানগুলো বসান, এবার বসাই ক্যালকুলেশন করেন। এই দেখেন হয়ে গেছে 57,000 ইউনিট। তার মানে 57,000 ইউনিট যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের 4,80,000 টাকা লাভ থাকবে। 2 নম্বর, টোটাল টার্গেট সেল ভ্যালু। এখন 57,000 ইউনিট বিক্রি করব, সেল প্রাইস কত? 100 টাকা করে। তো 100 দিয়ে গুণ করব, গুণ করলে 57 লক্ষ টাকা হবে। এটাই হলো আমাদের টার্গেট সেল ভ্যালু। টার্গেট কস্ট পার ইউনিট। কস্ট কীভাবে বের করতে হয়? সেল ভ্যালু থেকে প্রফিট বাদ দিলে কস্ট পাওয়া যায়, আর এই কস্টকে ভাগ করতে হয় টার্গেট সেল ইউনিট দ্বারা, তাহলে কস্ট পার ইউনিট বের হয়ে আসে। তাই এই সামনের লিখেছি হিয়ারে সেল 57 লাখ আর প্রফিট 4,80,000, বাদ দিলে থাকে 52,20,000। এবার 52,20,000কে ভাগ করলাম 57,000 ইউনিট দিয়ে, তাহলে 91 টাকা 58 পয়সা, অ্যান্সার শেষ। বোঝা গেছে? ডি নাম্বার, টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট 4,80,000, ভাগ করতে হবে টার্গেট সেল ইউনিট দ্বারা, ভাগ করলে আসবে 8 টাকা 42 পয়সা। এই তো অ্যান্সার। পাঁচ নম্বরে আসি, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, ইনভেস্টমেন্ট 9 লাখ, আর ওয়াই 10%, 9 লাখের উপর 10% কত হয়? 90,000। সেলিং প্রাইস 15 টাকা, ভেরিয়েবল কস্ট 6 টাকা, 15 টাকা থেকে 6 টাকা বাদ দিলে 9 টাকা থাকে কন্ট্রিবিউশন, টোটাল ফিক্সড কস্ট 3 লাখ। সব ইনফরমেশন কিন্তু আগের মতোই দেওয়া রয়েছে। এখন টার্গেট সেল, ওই আগের ওই সূত্রটাই করলাম, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 3 লাখ, টার্গেট প্রফিট 9 লাখের 10% 90,000, আর সেল প্রাইস 15 টাকা, ভেরিয়েবল কস্ট 6 টাকা, বাদ দিলে থাকে 9 টাকা। 9 টাকা দিয়ে ভাগ করলাম 3,90,000কে, 43,333 ইউনিট বিক্রি করতে হবে। ক্যালকুলেশন অফ টার্গেট সেল ভ্যালু। টার্গেট সেল ভ্যালু, টার্গেট সেল ইউনিট ইনটু সেল প্রাইস, গুণ করলে টার্গেট সেল ভ্যালু 6,50,000। কি বুঝতে পারছে সবাই? কি কারো অসুবিধা হয়েছে বুঝতে? আচ্ছা, তারপরে আসি ক্যালকুলেশন অফ টার্গেট কস্ট পার ইউনিট। এখন টার্গেট সেল থেকে এই প্রফিট 90,000 বাদ দিলে কস্ট পেয়ে যাব, ওই কস্টকে ইউনিটের সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে টার্গেট কস্ট পার ইউনিট পেয়ে যাব। ক্লিয়ার? বই কোন ইয়ার জন্য? ও, বই পাইছেন? নাম ঠিকানা কি? নাম কি? আচ্ছা, তাহলে আমি চেক করে দেখতে হবে, ভুলে গেছি না, ওই জন্য আর কি নাম্বার দিচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ, আমি বলবো, আমি আলাদা করে
তাহলে আমরা এর পরের রিকোয়ারমেন্টে চলে আসি। টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট পার ইউনিট হলো টোটাল প্রফিট ডিভাইডেড বাই সেল, টার্গেট সেল ইউনিট। প্রফিটটা তো 90,000 আর টার্গেট সেল তো পেয়ে গেছি আমরা 43,333, তাই না? এই ভাগ করলে কত আসে? 2 টাকা 0007 পয়সা। এই হলো টার্গেট প্রফিট পার ইউনিট। তাহলে সবগুলো অঙ্ক একই রকম। এই 7 কলেজে একটা অঙ্ক আসছে, 18 সালে আসছিল, মামুন অ্যান্ড ফাতেমা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টর, ওভারহেড এবং ফিক্সড কস্ট সবগুলো দেওয়া আছে পার ইউনিটে। এখন আমাদের কি করতে হবে? হোয়াট উইল বি দ্য টার্গেট সেল প্রাইস ইফ দ্য টার্গেট প্রফিট 20%? যদি আমরা 20% লাভ করতে চাই তাহলে আমাদের সেল প্রাইস কত হবে? অন কস্ট ফর অ্যানুয়াল প্রোডাকশন 20,000 ইউনিট, আর সেখানে প্রোডাকশন হবে কিন্তু 20,000 ইউনিট। তাহলে একটা কাজ করি, 20,000 ইউনিটের কত ব্যয়, কত লাভ সব যোগ করে সেল প্রাইস দেখাবো। প্রথমে লিখলাম কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল 5 টাকা, লেবার 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, যোগ করে হয়েছে 9 টাকা। আর ফিক্সড কস্ট 10,000 টাকা আর 20,000 ইউনিট ভাগ করলে হবে 50 পয়সা। তার মানে টোটাল কস্ট হবে 9 টাকা 50 পয়সা। এই যে 9 টাকা 50 পয়সা দেখাই দিলাম। এখন বলছি কস্টের উপরে প্রফিট হবে 20%। তো এখানে কস্ট কত একটু দেখালাম যে 9 টাকা 50 পয়সা, এরকম 20,000 ইউনিট। তাহলে মোট ব্যয় হবে কিন্তু 1,90,000। 1,90,000 উপরে 20% প্রফিট। তো প্রফিট কত হবে? গুণ করলাম 38,000। এই 38,000 যোগ করলাম 1,90,000 সাথে, তাহলে আসলো 2,28,000। 2,28,000কে ভাগ করলাম 20,000 ইউনিট দ্বারা, এতে আসলো 11 টাকা 40 পয়সা। কি সবাই বুঝতে পারছে? সাইফুল ইসলাম, জি স্যার, দেখতেছি স্যার। এটা স্যার একটু ভিন্ন ছিল আর কি। হ্যাঁ একটু আলাদা ছিল। এটা 7 কলেজে আসছিল কিন্তু অঙ্কটা, এই 7 কলেজের প্রশ্ন। আগেরটাও কিন্তু করোনা 7 কলেজে আসছিল এই অঙ্কটা। 7 কলেজে আসছিল, এবার আবার ইম্পর্টেন্ট আছে। অধ্যায়টা অনেক সহজ, ছোট ছোট প্রশ্ন তো। আমি আরো কিছু বড় বড় অঙ্ক এখানে বের করি, যে অঙ্ক আসার মতো 7 কলেজে। এরকম কিছু অঙ্ক দেখাবো। টেস্ট এক্সাম কবি নজরুল কলেজ, এটাও 7 কলেজের প্রশ্ন। Akash and Farjana operate a manufacturing in a very competitive environment. They sell the product 50 টাকা per unit. If they want to earn a profit margin 15% on sale. দেখেন সেল প্রাইস 50 টাকা, লাভ করতে চাই 15%। এরপরে বলছে 40% কস্ট পার ইউনিট ইজ রিলেটেড টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের সাথে জড়িত 40%, আর 30% রিলেটেড টু ডাইরেক্ট লেবার কস্ট। এই ম্যাটেরিয়াল আর লেবার এটা পরের কথা, এটা আমাদের আগে কোনো কাজে লাগবে না। আগে আমাদের কি কি বের করতে হবে? টার্গেট কস্ট পার ইউনিট দেখাও। প্রথমে আসলাম, টার্গেট সেল দেওয়া রয়েছে কিন্তু 50 টাকা, এর মধ্যে লাভ কত? 15%। তাহলে 1 প্লাস 15% দিয়ে আমরা ভাগ করব 50 টাকাকে। তাই সূত্রটা হলো টার্গেট সেল প্রাইস মাইনাস টার্গেট প্রফিট। ও এটা তো মাইনাস করলেও হবে, ভাগ করলেও চলে আসে। এখন 50 টাকার 15% কত হয়? 7.5 টাকা, বাদ দিলে থাকে 42 টাকা 50 পয়সা। টার্গেট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট পার ইউনিট। হ্যাঁ, এবার যে কস্ট বের হয়েছে 42 টাকা 50 পয়সা, এর 40% হবে ম্যাটেরিয়াল কস্ট, 30% হবে লেবার কস্ট। ওই দুটো প্রশ্নের অ্যান্সার দিয়ে এবার 42 টাকা 50 পয়সার 40%, আর 42 টাকা 50 পয়সা এর 30%, গুণ করে যা পেলাম তাই। 3 নম্বরে টোটাল টার্গেট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট
10,000 ইউনিট প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন যদি 10,000 ইউনিট হয় তাহলে টার্গেট ম্যাটেরিয়াল কস্ট আর টার্গেট লেবার কস্ট এই দুটো দেখাতে হবে। দশ হাজার ইউনিটে টার্গেট ম্যাটেরিয়াল কস্ট কত? 17 টাকা করে গুণ করলাম, আর লেবার কস্ট গুণ করলাম 12.5 টাকা করে। ক্যালকুলেশন অফ টার্গেট কস্ট 10,000 ইউনিট। 10,000 ইউনিটের টোটাল কস্ট কত? 10,000 গুণ 42 টাকা 50 পয়সা, গুণ করলে 4,25,000। ছোট ছোট অঙ্ক। আরেকটা প্রশ্ন আছে, টোটাল টার্গেট প্রফিট এবং পার ইউনিট প্রফিট 10,000 ইউনিটের জন্য। 10,000 ইউনিটে মোট প্রফিট কত আর প্রফিট পার ইউনিট কত, দুটো দেখাতে হবে। এখন আসি টোটাল সেল প্রাইস 10,000 গুণন 50 টাকা, এতে আসে 5 লক্ষ টাকা। আর টোটাল কস্ট তো 4,25,000 আগেই বের হয়ে গেছে, ওটা বিয়োগ করলাম, তো টোটাল প্রফিট 75,000। একে 10,000 দিয়ে ভাগ করব, 10,000 দিয়ে 75কে ভাগ করিলে আসে 7 টাকা 50 পয়সা পার ইউনিট, বাস প্রফিট সেটা। ঠিক আছে স্যার এটা তো আগেই বাইট করছিলাম 7 টাকা 50 পয়সা। হ্যাঁ, ওটা আমরা ওই যে এখানে বের করিলাম না, এই যে প্রফিট 15% ছিল, ওইটাই আর কি আবার এখানে কাজে লাগলাম। ওই ঘুরে ফিরে একই প্রশ্ন, আর সবগুলো প্রশ্ন একই রকমের। অঙ্ক সহজ আছে। আচ্ছা, প্রথম নিয়মের অঙ্ক, স্যার ইম্পর্টেন্ট কোনগুলো ম্যাথ দিয়ে দিন। এই যে 7 কলেজ লেখা রয়েছে না একটা, 16 নম্বরে, ওই 8 নম্বরেও 7 কলেজ লেখা ছিল, 4 নম্বরে 7 কলেজ লেখা ছিল। এইগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। স্যার তার মানে শুধু সেকেন্ড কলেজের অঙ্কগুলোই করলেই হয়ে যাবে স্যার? হ্যাঁ, এখান থেকে শুধু 7 কলেজের গুলো করলেই হবে। এই পর্যন্ত 7 কলেজে এমবিএ তে এই অঙ্কগুলোই আসছে। এবার আসে আমরা প্রথম নিয়ম তো সবগুলো পারলাম, তাই না? এগুলো সবাই ছোট ছোট প্রশ্ন। দ্বিতীয় নিয়মে যেতে হবে, মার্কআপ। মার্কআপ ভ্যালু কেমন, এটা আমাদের প্রফিটটা যোগ করে দেখাতে হয়। মার্কআপের একটা অঙ্ক, প্রথম প্রবলেম নম্বর 1, 2 নম্বর ফরম্যাট। হাসান ইজ দ্য ম্যানেজিং পার্টনার অফ এ বিজনেস দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ বিল্ডিং। একটা ফিনিশিং বিল্ডিং ভাড়া নিয়েছে, তারা ব্যবসা করবে। 60 রুম মোটেল, হোটেল মোটেলের ব্যবসা, মোটেলের ব্যবসা, 60টা রুম আছে সেখানে, ভাড়া দেবে। হাসান অ্যান্টিসিপেট দ্যাট হি উইল রেন্ট দিস রুম ফর 15,000 নাইট নেক্সট ইয়ার, আর 15,000 রুম নাইট। তার মানে সে আশা করছে 60টা রুম নেওয়া হয়েছে, তো প্রতি রাত্রে যদি 60 জন করে থাকে তাহলে রুম নাইট কিন্তু 60টা রুম নাইট। এরকম এক বছরে হয়তো ভাড়া আসবে যে 15,000 রুম নাইট। তো আমরা ভাড়া দেওয়ার পরে আরও কত টাকা থাকবে, লাভ থাকবে, এটা হিসাব করব। অল রুম আর সিমিলার, সবগুলো রুম কিন্তু একই রকম ভাড়া, বিজনেস ক্লাস আলাদা কোনো কিছু নেই। সাধারণত হোটেলের রুম ভাড়া কিন্তু বিভিন্ন রকমের থাকে। তার বলছে যে না, অঙ্ক সহজ করার জন্য যে সব রুমগুলো সিমিলার, অ্যান্ড উইল রেন্ট ফর সেম প্রাইস, সবগুলোর ভাড়া একই রকম। অ্যান্ড কত ভাড়া সেটা বের করতে হবে। বলছে হাসান এস্টিমেটেড, আশা করছে, দ্য ফলোয়িং অপারেটিং কস্ট ফর দ্য নেক্সট ইয়ার, আমাদের ব্যয় হবে কেমন। ভেরিয়েবল অপারেটিং খরচ হবে 5 টাকা পার রুম নাইট। একজন যদি থাকে এক রাত্রে, তার জন্য এসি চালাতে হবে, তারপরে ফ্যান ট্যান চলবে, অনেক সময় গেজার চলে, তারপরে ওই বিভিন্ন কারেন্ট বিলটি আসবে, 5 টাকা করে ব্যয় হবে তার পিছনে এক রাত্রে। এটা ধরা আছে ভেরিয়েবল কস্ট। আর না থাকলে ওগুলো আবার ব্যয় হয় না, কারণ একটা রুমে যদি কেউ না থাকে সেখানে তার এসি চলবে না, তো ব্যয়টা হবে না। ফিক্সড কস্ট, স্যালারি অ্যান্ড ওয়েজেস 3,80,000 টাকা। মেনটেনেন্স, বিল্ডিং অ্যান্ড
কস্ট পন ৮০,০০০ টাকা। তাহলে মেনটেনেন্স বিল্ডিংয়ের খরচ একত্রে ৮০,০০০ টাকা সারা বছর মিলে। আদার অপারেটিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 2,90,০০০ টাকা, সব মিলে 7,50,০০০ টাকা ব্যয়। টোটাল ব্যয় কিন্তু দেখা দেওয়া হলো। এরপরে দেখেন বুঝতে পারি না, আরেকবার বলেন তো। হ্যাঁ, আমি একটু ক্লাস নিয়েছি, কি সমস্যা? ও আচ্ছা, আপনি 15 মিনিট পরে একটু মাফ করেন। আমার হ্যাঁ 15 মিনিট শেষ হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে এখন আমরা আসলাম টোটাল কস্টে পরে। দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য মডেল ইজ 18 লক্ষ টাকা। দেখেন আমরা কিন্তু 18 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। দ্য পার্টনারশিপ টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট 25%। যে অংশীদাররা পার্টনাররা আশা করছে যে বিনিয়োগ যা করলাম এর উপরে 25% করে আমরা ফেরত পাবো, রিটার্ন পাবো, মানে আয় হবে। এটা আমাদের মার্জিন। তো হাসান এক্সপেক্ট ডিমান্ড ফর রুম টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার। হি প্ল্যান টু প্রাইস দ্য রুম অ্যাট ফুল কস্ট প্লাস এ মার্কআপ অন ফুল কস্ট টু আর্ন দ্য টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে সে প্ল্যান করতেছে যে রুমের ভাড়াটা হবে এই টার্গেট প্রফিট প্লাস কস্ট একসাথে করে, তারপরে রুম ভাড়া নির্ধারণ করা হবে, কস্ট প্লাস প্রফিট। এখন প্রথম প্রশ্ন যে হোয়াট প্রাইস শুড হাসান চার্জ ফর এ রুম নাইট। আসলে হাসানের রুম ভাড়া কত? রুম ভাড়া কত আমরা প্রফিট কিন্তু এই টার্গেট প্রফিট 25% যোগ করে তাই দেখাবো। হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট অফ এ রুম নাইট। এখন অ্যান্সারটা দিব, দেখি আমাদের কত টাকা মার্জিন, এই 25% লাভ, আর এদিকে কস্ট সব মেলায় যোগ করে রুম নাইট 15,000 দিয়ে ভাগ করে পার রুম ভাড়া দেখাই দেব। অ্যান্সারে আমরা চলে আসি। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এখানে প্রথমে টার্গেট অপারেটিং ইনকাম 18 লাখের উপরে 25%, 4,50,000 টাকা আমাদের ইনকাম করতেই হবে। আর ফিক্সড কস্ট ওখানে বলা আছে 7,50,000 টাকা, এটা উঠাতে হবে। এই দুটো মিলে প্রফিট আর ফিক্সড কস্ট মিলে হয় কন্ট্রিবিউশন। আচ্ছা, টার্গেট কন্ট্রিবিউশন পার রুম, তাহলে রুম প্রতি আমাদের কন্ট্রিবিউশন কত? ওই 12 লক্ষকে 15,000 রুম নাইট ভাড়া দিলাম বা ভাগ দিলাম 80 টাকা। আর ভেরিয়েবল কস্ট কত? প্রতি নাইটে যদি থাকে, গেস্ট থাকে, তাহলে 5 টাকা করে ব্যয় হয় ভেরিয়েবল কস্ট। তো মোট হলো 85 টাকা। এই 85 টাকার মধ্যে কিন্তু প্রফিট যোগ আছে, তার মানে এই 85 টাকা হলো সেল প্রাইস, এইটাই হলো আমাদের ভাড়া। সো প্রাইস পার চার্জ পার রুম নাইট 85 টাকা। অতএব প্রতি রুম 85 টাকা করে আমরা ভাড়া দিতে পারবো, দিলে 4,50,000 টাকা লাভ হবে। উত্তরটা অনেক ছোট, কিন্তু প্রশ্নটা অনেক ইতিহাস বানায় ফেলেছে। স্যার একটু কোশ্চেনে যাবেন? হ্যাঁ, এই যে কোশ্চেন দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে বললো যে রুম ভাড়া কত, আমরা দেখাই দিলাম। 2 নম্বর রিকোয়ারমেন্টে কি চাই? ও না, আরেকটা কাজ ছিল যে 1 নম্বরের, এই যে হোয়াট ইজ দ্য মার্কআপ পার্সেন্টেজ দেখাতে, পার্সেন্টেজ আকারেও দেখাতে হবে। তাহলে আসি 1 বি, ক্যালকুলেট দ্য মার্কআপ পার্সেন্টেজ অফ ফুল কস্ট। কস্টের উপরে পার্সেন্টেজ দেখাতে হবে, যে ভাড়া তো দেখালাম 50 টাকা 85 টাকা করে। দ্য ফুল কস্ট অফ রুম, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট 5 টাকা আর ফিক্সড কস্ট 7,50,000 ভাগ 15,000 রুম নাইট ভাগ করলে 50 টাকা। তো 50 টাকা আর 5 টাকা মিলে 55 টাকা। আসলে কস্ট হলো তাহলে আমাদের 55 টাকা। এটাকে এখন ফুল কস্ট দিয়ে ভাগ করে পার্সেন্টেজ দেখাবো। যে মার্কআপ পার রুম, রেন্টাল প্রাইস পার রুম 85 টাকা আর ফুল কস্ট হলো 55 টাকা,
তাহলে প্রতি রুমে আমাদের লাভ হচ্ছে 30 টাকা রুম নাইটে। এখন কত পার্সেন্ট লাভ? 30 টাকাকে 55 টাকা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করিলে 54.54% লাভ। শতকরায় পার্সেন্টেজে আমরা দেখাই দিলাম। 2 নম্বর রিকোয়ারমেন্ট, এবার আবার স্ট্র্যাটেজি কৌশল পরিবর্তন করতে চাই। কি কৌশল করবে উনি? নতুন কৌশল। আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। দ্বিতীয় কৌশল হচ্ছে হাসানস মার্কেট রিসার্চ। সে বাজার যাচাই করলো, যাচাই করে তার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি আসলো? ইন্ডিকেট দ্যাট ইফ দ্য প্রাইস অফ এ রুম নাইট, যদি আমরা ভাড়া ডিটারমাইন দ্য রিকোয়ারমেন্ট অ্যাবভ ইজ এ রিডিউস, এই যে রিডিউস মানে কমায় ফেলানো, বাই 10%। যে আমরা উপরে 85 টাকা করে তো ভাড়া চাইছিলাম, যদি আমরা 10% ভাড়া কমাই দিই তাহলে কাস্টমার আমাদের বেড়ে যাবে। দ্য এক্সপেক্টেড নাম্বার অফ রুম নাইট হাসান কুড রেন্ট উড ইনক্রিজ বাই 10%। 10% ভাড়াটিয়া বেশি আসবে, চাহিদা বেড়ে যাবে, অনেকেই কম ভাড়া দেখে চলে আসবে। হয়তো একজন আসলো ভাড়া কম দেখে সে থেকে গেল, সে আর ফিরলো না। আবার অনেক সময় কী হয়, সে জিজ্ঞেস করে ভাড়া কত, ওদের কাছে ভাড়া একটু বেশি, অন্য জায়গায় একটু কম, চলে যায়, সে আর ভাড়া থাকে না। তো এটা সে যাচাই করে বলছে যে যদি আমরা 10% কমাই দিই ভাড়া, তাহলে মানে আমাদের গেস্ট একটু বেশি অবস্থান করবে। কত পার্সেন্ট? আশা করা যায় 10% বাড়বে। 10% ভাড়া কম নিলে 10% গেস্ট বাড়বে, তাহলে টোটাল মিলে আমাদের ঠিক লাভ বেশি হবে। তো দেখা যাক। শুড হাসান রিডিউস প্রাইস বাই 10%? হাসানের কি উচিত হবে 10% ভাড়া কমানো? শো ইউর ক্যালকুলেশন, দেখাতে হবে আপনার এই ক্যালকুলেশন করে। তাহলে আসি, ইফ দ্য প্রাইস ইজ রিডিউস বাই 10%, যদি 10% আমরা প্রাইস কমাই দিই তাহলে নাম্বার অফ রুম নাইট হাসান ইনক্রিজ বাই 10%। সুতরাং রুম নাইট 15,000-এর জায়গায় আরও 10% বেড়ে যাবে, বেড়ে 16,500 রুম নাইট হয়ে যাবে। আর সেল প্রাইস ছিল 85 টাকা, 10% কমে এখন হয়ে যাবে 76 টাকা 50 পয়সা। আচ্ছা, 76 টাকা 50 পয়সা করে এখন তো 10% গেস্ট বেড়ে গেল, তো আমি এখানে 10% বাড়াই দিলাম। 16,500 গেস্ট, 16,500 গুণন 76 টাকা 50 পয়সা। অথবা কন্ট্রিবিউশন করি, কন্ট্রিবিউশন এই 76 টাকা 50 পয়সা থেকে 5 টাকা বাদ দেব, দিলে আমি কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন মার্জিন 71 টাকা 50 পয়সা। এই 71 টাকা 50 পয়সা গুণন 16,500 গেস্ট, গুণ করলে আসে টোটালে 11,79,750 টাকা টোটাল মার্জিন সারা বছরে। যখন আমাদের সেল প্রাইস বেশি ছিল, গেস্ট কম ছিল, তখন টোটাল ইনকাম হয়েছিল কত? 12 লাখ। আর এখন গেস্ট বেড়ে গেছে কিন্তু টোটাল ইনকাম হয়েছে 11 লাখ সামথিং। তাহলে আমাদের এই গেস্ট বাড়ানোর দরকার নেই, সেল প্রাইস কমানোরও দরকার নেই, টোটালে ইনকাম কমে যাচ্ছে, ঠিক না? তাই কোম্পানি এখানে লিখলাম দ্য কন্ট্রিবিউশন মার্জিন 11,79,750 অ্যাট দ্য রিডিউস প্রাইস অফ 76 টাকা 50 পয়সা ইজ লেস দেন দ্য কন্ট্রিবিউশন মার্জিন অফ 12 লাখ। এটা তো 12 লাখের থেকে কম, সো অ্যাট এ প্রাইস অফ 85 টাকার থেকে কম, হেন্স তাহলে হাসান শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম নাইট। রুম নাইট এভাবে কমানো হাসানের উচিত হবে না। হ্যাঁ, সবাই বুঝতে পারছে? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার বি নাম্বারটাতে আরেকবার একটু বুঝাই দিবেন। হ্যাঁ, বি নম্বরে বলছে যে হাসান মার্কেটটা যাচাই করে দেখেছে যে মার্কেটে অনেক, কিন্তু ওই যে স্যার ক্যালকুলেশনে, স্যার ক্যালকুলেশনে এখানে আমাদের কাজ করতে হবে শুধুমাত্র আগে সেল প্রাইস কত ছিল 85,
কমে গেছে 10%। আচ্ছা, এবার গেস্ট কত? গেস্ট ছিল আগে 15,000, এখন গেস্ট বাড়বে। এই দুটো আগে ক্লিয়ার করলাম। এবার কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন আগে ছিল, কন্ট্রিবিউশন আমাদের 85 থেকে 5 বাদ দিলে 80 টাকা, আর এখন 76 টাকার থেকে 5 বাদ দিলে হয় 71 টাকা 50 পয়সা। তো 71 টাকা 50 পয়সা করে 16,500 গুণ করলে টোটাল কন্ট্রিবিউশন কত? এই কন্ট্রিবিউশন মানে অবদান, দত্তাংশ, এটাই তো আমাদের ইনকাম, তাই না? তো দেখলাম আমাদের কন্ট্রিবিউশন কম হয়ে যাচ্ছে, তাই আমাদের এখন ওটা উচিত না, দরকার নেই। কে বুঝতে পারছে বিজয়? জি স্যার, ক্লিয়ার। তারপরে 7 কলেজের অঙ্ক আর আছে কোনটা দেখি, নিচের দিকে যাই, 2 নম্বর ফরম্যাটে। একটা আছে 9 নম্বর অঙ্কটা। এখানে ওরকম হাসান ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 10 টাকা 15,000। ও একই অঙ্ক। আচ্ছা, ওই অঙ্কটাই শুধু একটু ফিগারটা চেঞ্জ করে দিছিল, কাঠামোটা একটু চেঞ্জ হয়েছে, তাই না? এখানে কিন্তু রুম নাইট ঠিকই 15,000 রুম নাইট আছে। ভেরিয়েবল কস্ট ওইখানে ছিল 5 টাকা, এখানে বলছে 10 টাকা। এইটুক চেঞ্জ। বিজয় পারবে এটা? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সেম অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু দিবে। ওই যে গতদিন যে এটা দিছে এবিসি, এই হাসান, এই যে 7 কলেজের অঙ্ক কিন্তু। তাহলে এটা পারবে। আর এটা দরকার নেই, এই শেষ। প্রোডাক্ট লাইফ সাইকেল। আচ্ছা, আজকে আমি এর আরো কিছু ভিডিও, গতদিন কিছু ভিডিও দিছিলাম, বলেছিলাম যে এখানে সব ভিডিও আছে। ওই অধ্যায়তে ওই ভিডিওর ভিতরে 4 নম্বর অধ্যায়ের অনেকগুলো ভিডিও পাওয়া যাবে। সবাই একটু দেখবে, আজকে দেখে এর পরের অঙ্কগুলো, পরের ফরম্যাটগুলো একটু চেষ্টা করবে। 5 নম্বর অধ্যায়ের মধ্যে 4 নম্বর অধ্যায় আছে। হ্যাঁ, 4 নম্বর অধ্যায় আছে, 5 নম্বর অধ্যায় আছে, ওর মধ্যে সব অধ্যায় আছে, আমি একসাথে দিয়ে দিছিলাম, ঠিক না?